স্বাগতম, নমস্কার। আমাদের এই যে চেনা চিত্র অজানা গল্প, আমরা তো এর আগে মোটামুটিভাবে চলচ্চিত্র, তারপরে ধরুন ক্রিকেটার, তারপরে ফের কিছু অন্য জায়গার কিছু কথাবার্তা বলেছি। আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সাহিত্যিকদের মুড। এই যে সাহিত্য চর্চা, সেটা বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আজকে এই জীবদ্দশার মধ্যে যিনি রয়েছেন, দীর্ঘায়ু হন তিনি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় অবধি, বিভিন্ন সাহিত্যিক। আচ্ছা, সাহিত্যিকরা যে সাহিত্য রচনা করতেন তারা বুঝতেন কোত্থেকে? মানে বাস্তব চিত্র তো একটা দরকার সাহিত্যের ক্ষেত্রে, আবার সম্পূর্ণ কাল্পনিক চিত্র দিনের পর দিন রচনা করে গেছেন এমন মানুষ বহু আছে। যেমন রবীন্দ্রনাথের কথাই বলা যেতে পারে। রবীন্দ্রনাথের সমতুল্য সাহিত্যিক তো বিশ্বে খুব কম জন্মেছেন, কিন্তু রবীন্দ্রনাথ একেবারে জমিদার বাড়ির ছেলে ছিলেন, ফলে মাটির সঙ্গে মাটির গন্ধ তিনি রবীন্দ্রনাথ খুব একটা বেশি পান। ওই তার বাড়িতে কেউ ফলমূল তরিতরকারি দিতে আসলে তাদের সঙ্গে হয়তো খানিকটা কথাবার্তা বলতেন ঠিকই। কার্যত সে কারণে রবীন্দ্রনাথের যত কবিতা রয়েছে সেটা অনেকটা আবেগপ্রবণ, অনেকটা বলা যেতে পারে যে স্যাটায়ার ধর্মী। রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে বাস্তবতার মিললেই এমন কথাটা বলবো না, কিন্তু তার নিজের চিন্তার উপর তিনি লিখে গেছেন যেটা, সেইটাকে খুব ঘাটাঘাটি করতে গেলে আপনার আমার জীবন কাহিনী তার মধ্যে থেকে খুব একটা খুঁজে পাবো না। কেউ কিছু মনে করবেন না, যেটা সত্যি সেটাই বলবেন। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য যেগুলো রয়েছে, গান তো গেল, কবিতা গেল, নৃত্যনাট্য যেগুলো রয়েছে সেগুলো দেখবেন চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, মানে ইতিহাসের পংক্তি থেকে নামিয়ে আনা এবং সেখান থেকে তার রচনা করা। আর রবীন্দ্রনাথের সাহিত্যের জায়গা থেকে উপন্যাস যেগুলো লিখেছেন সেগুলোর মধ্যে বঙ্কিমী ছোঁয়া কিন্তু অনেকটাই রয়েছে। যেমন চোখের বালি। চোখের বালিটা আমি পড়তে বসে আমার মনে হয়েছে যে সেটার মধ্যে অ্যাবসলিউটলি কৃষ্ণকান্তের উইল অনেকটাই যেন ধরে রেখেছে। আমি রবীন্দ্রনাথকে বড় উপন্যাস বা বড় লেখাতে আমার অন্তত ভালো লাগেনি, আপনার লাগতে পারে। মানে ঔপন্যাসিক হিসাবে রবীন্দ্রনাথকে খুব উঁচু জায়গায় আমি রাখছি না, বরং উপন্যাস খুব ভালো লিখেছেন বঙ্কিমচন্দ্র, উপন্যাস একেবারে মাস্টারপিস ছিলেন শরৎচন্দ্র, তো এগুলো আলাদা ব্যাপার। কিন্তু রবীন্দ্রনাথের ব্যাপারটা ছিল ভিন্ন। তো এই ক্ষেত্র থেকে রবীন্দ্রনাথ বাস্তব জায়গায় কতটা দেখেছেন বা কি বৃত্তান্ত সেটা আমার জানা নেই। কাজেই মানে রবীন্দ্রনাথের একটা স্পেশালিটি ছিল যে তার কাছে বহু মানুষ উপস্থিত হতেন, তিনি তাদের কথা শুনতেন। মানে হি ওয়াজ এ গুড লিসনার, খুব ভালো শ্রোতা ছিলেন। তিনি কথা বলতেন কম, খুব কম কথা বলতেন, কিন্তু চিঠিপত্র ইত্যাদি লিখতেন। কেউ চিঠি লিখলে বিরাট, একদিন তিনি সকালবেলা উঠে 4টে থেকে লেখালেখি শুরু করছেন, 5টা থেকে তিনি চিঠিপত্র লিখে একজনকে চিঠি লেখা শুরু করলেন উত্তর দেওয়ার জন্য। ব্যাস 32 পাতা লিখে ফেললেন। এই ব্যাপারটা তো রবীন্দ্রনাথ ছাড়া ভাবা যায় না। কিন্তু বাস্তবতার জায়গা, যেটা রবীন্দ্র উত্তর যুগ, কল্লোল যুগ যেটাকে বলা হতো, বুদ্ধদেব বসু থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসুরা, তারা রবীন্দ্র বিরোধী ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথকে অস্বীকার করে না। মানে পরম শ্রদ্ধার আসনে রবীন্দ্রনাথকে রেখে তারা বাস্তববাদী লেখালেখির মধ্যে গিয়েছিলেন। বুদ্ধদেব বসু গিয়েছেন, সুনীল গাঙ্গুলি তো অতি বাস্তব ছিলেন। এখন তাদের বাস্তব চিত্রের তথ্যগুলো তারা পেতেন কোত্থেকে, সেটা কিন্তু তাদের মুডের ব্যাপার নয়। যেমন প্রথমেই যেটা বলা যেতে পারে যে শরৎচন্দ্র বনমন করে ঘুরে বেড়াতে পারতেন এবং যে কোনো জায়গায় তিনি বসে আড্ডা মারতে পারতেন। শরৎচন্দ্র কিন্তু হুগলি জেলা কংগ্রেসের প্রেসিডেন্টও একবার হয়েছিল, ফলে তার কাছে বিভিন্ন মানুষ আসতেন। এবং শরৎচন্দ্রের গল্প যে বাস্তবধর্মী না, তৎকালীন মানে ওই সময়কার ব্রিটিশ আমল বা ওই সময়কার তথ্যাদি কিছু জোগাড় করে সেগুলোকে মোটামুটি ভাবে খানিকটা সেন্টিমেন্টাল, কিছু দুঃখ বেদনা ইত্যাদি মিশ্রিত করে তার মতন করে লিখতেন। মানে আমার আপনার জীবন কাহিনী কিন্তু শরৎচন্দ্রের গল্প থেকে যে খুব একটা উঠে আসে, এখানেও তা নয়। বঙ্কিমচন্দ্র তো আরো আগেকার, একেবারে সে আদি কালের লেখা তার থাকতো, এবং বঙ্কিমী সাহিত্য অত্যন্ত কঠিন, সেটা বোঝার মতন ক্ষমতা আজকের এই 2025-এ কটা মানুষের আছে। অবশ্য এখন বই পড়ার অভ্যাসটাও চলে গেছে, এটাও বাস্তব। কিন্তু আমি যেটা বলতে চাইছি তার পরবর্তী অধ্যায়, অর্থাৎ কাকে দিয়ে বলা যায়, সমরেশ বসু, যেটা আমরা দেশ বা আনন্দবাজার পত্রিকার পুজো সংখ্যাতে পেতাম যাদের,
সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, সব পরপর, সমরেশ মজুমদার, অবশ্য বুদ্ধদেব গুহরও উপন্যাস থাকতো। এদের ব্যাপারটা হচ্ছে এরা অনেকটা ন্যাচারাল। সত্যজিৎ রায়ের কথা প্রথম আনি, যে ফেলুদা বা প্রফেসর শঙ্কু থাকতো, তার একেবারে কম্পালসারি। একটা আনন্দ মেলাতে ছাপা হতো প্রফেসর শঙ্কু, আরেকটি দেশ পত্রিকাতে তার ফেলুদা কিন্তু প্রত্যেক বছর একদম ধারাবাহিকভাবে বেরোতো। অবশ্য পরবর্তী অধ্যায়ে তার ছোট গল্প আমরা সন্দেশ বা অন্যান্য জায়গাতেও পেয়েছি। সত্যজিৎ বাবু কিন্তু অনেকটা রবীন্দ্রনাথের মতো, এবং সত্যজিৎ বাবুর ঘটনাবলী একেবারে ভীষণ রকম বাস্তব। সত্যজিৎ বাবু বিভিন্ন মানুষ তার বাড়িতে আসতেন, এবং তার রোববারের সকালবেলা তার বাড়ির আড্ডাটি জমে উঠত। এবং সেখানে মানে সত্যজিৎ বাবুর বাড়িতে বা মানিকদার বাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে খুব একটা লাফালাফি করতে হতো। যদি সামান্য আলাপ পরিচয় থাকতো বা আপনি আলাপ করে ফোন করে আলাপ করতেন, ফোন তিনি তুলতেন। তার যদি মনে হতো যে হ্যাঁ এই ভদ্রলোকের সঙ্গে কথা বলা দরকার, তাহলে তিনি গল্প করতেন। রোববার দিন তার বাড়িতে একটা আড্ডা বসতো, মানে সকালবেলা বসতো, একেবারে দুপুরের আগে অবধি আড্ডাটা চলতো। কাপ কাপ চা আসতো, মুঙ্কু বৌদি মানে সত্যজিতের জায়া, তিনি চা বানাতেন, এবং সেই চা ছিল কিন্তু একেবারে সুপার। দার্জিলিংয়ের খুব মকাই বাড়ির চা, দারুণ সুন্দর। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কামু মুখার্জি থেকে শুরু করে কে না যেতেন। তো এদের কাছ থেকে খানিকটা করে তিনি খবর সংগ্রহ করতেন। তিনি তো আর রাস্তাঘাটে ঘুরে, কিন্তু তার কাছে বাস্তব অনেকগুলো ব্যাপারই ছিল। ফলে তার চলচ্চিত্রের ক্ষেত্রেও আমি দেখেছি, তার লেখালেখির ক্ষেত্রেও দেখেছি। যেমন ফেলুদার ক্ষেত্রে ফেলুদা মানে সুপার ন্যাচারাল বলা যেতে পারে। আবার প্রফেসর শঙ্কুটা একেবারেই বিজ্ঞান ভিত্তিক ঘটনা, কিন্তু সেই প্রফেসর শঙ্কুর ঘটনার মধ্যে কিন্তু বাস্তবতার কতগুলো আলাপচারিতা যেগুলো থাকতো, মানে তিনি বিদেশে গেছেন, কোঅর্ডিনেট করছেন যেটা, সেটার মধ্যে বাস্তবতা থাকে। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এদের কিন্তু আলাদা একটা মুড ছিল লেখালেখির ব্যাপারে। তারা সারাদিন কোথায় থাকতেন অন্য কথা, কিন্তু সন্ধে হলেই তারা জ্যোতি সিনেমা হল ছিল আগে কলকাতা শহরে, সেটা ছিল লেনিন সরণিতে, তার পাশেই কিন্তু বাংলা মদের একটি দোকান ছিল। সেখানে বহু তাবর লোক মদ খেতে যেত, একদম বাংলা মদের দোকান, কোনো বিদেশি বার নয়, এবং সেটার নাম ছিল বারদুয়ারি। সেখানে একেবারে পুরো বোতল খুলে সন্ধ্যেবেলা বসতেন, একেবারে রাত্রি অবধি যার মতন টালমাল খেতে খেতে শেষ পর্যন্ত বাড়ি যেত। তো এখানে যেটা জানা যেত যে সুনীল গাঙ্গুলি কিন্তু খুব ভালো লিসনার ছিলেন। সেখানে মাতালরা এসে কত রকম তাদের মনের খবর ইত্যাদি ইত্যাদি লিখেছেন। আমরা দেখেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের নানান উপন্যাসে এই চরিত্রগুলো কিন্তু বারবার করে উঠে এসছে। অরণ্যের দিনরাত্রিতেই আমরা দেখেছি যে মাতাল হয়ে তারা কিভাবে কথা বলতে পারে। এটা মানে বলা যেতে পারে যে সুনীল গাঙ্গুলির স্পেশালিটি। ফলে তার মুডটাকে বানাতে কিন্তু ওই বারদুয়ারি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুনেছি তিনি বাংলাদেশের মানুষ, সুনীলও বাংলাদেশের মানুষ ছিলেন, সমরেশ বসু বাংলাদেশের মানুষ। তো শীর্ষেন্দু বাবু বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছেন, পরবর্তীতে আনন্দবাজারে দীর্ঘদিন চাকরি করেছেন, সাংবাদিকতা করেছেন। শীর্ষেন্দুবাবু কিন্তু খুব আড্ডাবাজ, মানে যে কোনো জায়গায় শীর্ষেন্দুবাবুকে বসিয়ে দিয়ে শীর্ষেন্দুবাবু কথা বলা শুরু করলে সকলেই কিন্তু তার কথা শুনতো, কিন্তু শুনতো যেমন তেমন তার কথাও কিন্তু রিসিভ করত। শীর্ষেন্দুবাবুর নানান গল্পের মধ্যে কাল্পনিক ব্যাপারটা খুব থাকতো, কিন্তু খুব ন্যাচারাল, মানে ভূতের গল্প নিয়ে মজাদার সমস্ত ঘটনাও ছোটদের জন্য তিনি লিখেছেন, বড়দের জন্য তাই লিখেছেন। তো এই জায়গা থেকে আমরা বলবো যে একেবারে কর্পোরেট ওয়ার্ল্ডের লেখা আমরা পেয়েছি কিন্তু শঙ্করের কাছে। মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি মানে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করেছেন, শুধু তাই নয়, বাস্তব তিনি যেখানে যেখানে, যেমন চৌরঙ্গি, তিনি একটি হোটেলের চাকরি করেছেন। সেটা অনেকেই বলছেন যে সেই হোটেলটা ডালহৌসি অঞ্চলের কোনো একটি হোটেল ছিল, সেখান থেকে চৌরঙ্গি তিনি লিখেছিলেন। তারপরে তিনি কত অজানারে লিখেছিলেন, ব্যারিস্টার বারোয়েলের ওখানে চাকরি করতেন, সেখানে তিনি টাইপিস্ট ছিলেন, খুব ভালো টাইপিস্ট ছিলেন। ফলে শঙ্করের উপন্যাস থেকে সীমাবদ্ধ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর রকম আপার ক্লাসের মানুষদের লাইফস্টাইল এবং সেটার প্রতিবাদ শঙ্করের গল্প কিন্তু উঠে আসে। শেষ পর্যন্ত বোধহয় আরপিজির কোনো একটা ডিপার্টমেন্টে ডানলপে চাকরি করেছেন পাবলিক রিলেশন ম্যানেজার হিসাবে। শঙ্করের লেখা যেটা ছিল সেটা হচ্ছে কি বিগ বস, মানে কর্পোরেট ওয়ার্ল্ডের জায়গায় তিনি নিজের চোখে যেটা দেখেছেন সেই মুডে কিন্তু তিনি লিখতেন। তো এটাকে কিন্তু খুব সুপার ন্যাচারাল মনে হতে পারে, যে যার জন্য খুব বাস্তবভাবে, আর তার ভাষাটাও ছিল এত অ্যাকসেপ্টেবল, মানে এত গ্রহণযোগ্য, যে যার জন্য শঙ্করের উপন্যাস একবার শুরু করলে শেষ করা অবধি কিন্তু লোকে বসে থাকে। কিন্তু এদেরকে বাদ দিয়ে আজকে একজনকে
প্রণাম জানাতে চাই এই অনুষ্ঠান থেকে। তিনি হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার ব্যোমকেশ উপন্যাস যদি না লেখা হতো, ব্যোমকেশ এবং অজিত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তিনি নিজেই, এবং এত ভালো গোয়েন্দা উপন্যাস সত্যজিৎও লিখতে পারেননি। ব্যোমকেশ বাংলা তথা ভারতের গোয়েন্দা উপন্যাসের সর্বশ্রেষ্ঠ। এবার তিনি পুলিশেতে চাকরি করেননি, এত ভালো লিখতেন কি করে? যেটা শোনা যায় যে তিনি শার্লক হোমসের একটার পর একটা উপন্যাস পড়েছেন আর্থার কোনান ডয়েলের, এবং সেটা থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে তার মতন করে তিনি কিন্তু ব্যোমকেশকে সাজিয়েছেন। আজকে তো দেখছেন যে প্রায় প্রত্যেক পরিচালকই ব্যোমকেশ নিয়ে একটা করে ছবি বানিয়েছেন বা সিনেমা বানিয়েছেন। উত্তম কুমার নিজে ব্যোমকেশের চরিত্র করেছেন সত্যজিতের ছবিতে। তো ফলে এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা বিরাট। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চাকরি করেছেন এবং চাকরি ক্ষেত্র থেকে নানান রকম চরিত্রগুলোকে তিনি বের করে এনেছেন। গোয়েন্দা গল্পের জায়গা, যেটা আজকেও আমরা প্রত্যেকে পড়তে ভালোবাসি, সেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পর বাকিরা সবাই। শেষ করছি, নমস্কার।